Hello everyone, welcome to my online YouTube channel Easy and Clear Learning. আজকে আমি ডাইমেনশনাল অ্যানালাইসিসের আরও দু একটা অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক প্রয়োগ আমরা করে দেখব। আগের দিনের অনুসারে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়ের দ্বিতীয় পর্যায়ে আমি আরও একটা ঘটনা মানে একটা স্ট্রেসড স্ট্রিংয়ের ক্ষেত্রে কিভাবে আমরা তার তির্যক কম্পনের কম্পাঙ্ক বের করতে পারি সেটা ডাইমেনশন অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে সেটা আমরা আজ দেখি। মনে করি একটা টান তার যেটা দুটো রিজিড সাপোর্টের মধ্যে আটকানো, এবং এই তারের দৈর্ঘ্য এল এবং ভর হচ্ছে এম, এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর মাস পার ইউনিট লেন্থ that means small l m equals to capital M by L, এবং এই তারের টান হচ্ছে টাউ। এখানে যে তির্যক তরঙ্গ সৃষ্টি হয়েছে তার কম্পাঙ্ক n, এগুলো আমরা ধরে নিলাম। সচরাচর দেখা যায় যে এই কম্পাঙ্ক সেটা তারের দৈর্ঘ্য এল, তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর এম স্মল এম, এবং তারটার টান, এই কতগুলি ভৌত রাশির ওপর নির্ভর করে। সেটা না জানা থাকলে কিন্তু আমরা এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে পারতাম না। আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে কম্পাঙ্ক n is proportional to m to the power a, মানে কম্পাঙ্ক মানে তারের তির্যক কম্পাঙ্ক প্রতি একক দৈর্ঘ্যের ভরের সঙ্গে সরল সম্পর্ক হচ্ছে এটা, এবং কম্পাঙ্কের সঙ্গে দৈর্ঘ্যেরও সরল সম্পর্ক এটা আমরা ধরে নিচ্ছি, এবং সাথে সাথে টানের সঙ্গেও এর সম্পর্ক হচ্ছে এটা। তাহলে সম্মিলিতভাবে আমরা একত্রে করে লিখতে পারি, এগুলোকে একসঙ্গে লিখি যদি আমরা, তাহলে n ভ্যারিজ অ্যাজ m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, টাউ টু দি পাওয়ার c। এবার আমরা এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে যদি আমরা তুলে দিই, তাহলে আমরা সমান চিহ্ন যদি নিয়ে আসতে চাই, তাহলে এখানে একটা আমাকে প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে নিয়ে আসতে হবে। এখন এই সমীকরণে m এর মাত্রা, m মানে অ্যাকচুয়ালি প্রতি একক দৈর্ঘ্যের ভর, তার ঘাত এ বি, আর দৈর্ঘ্যের ঘাত বি, আর টাউ মানে টানের ঘাত সি, এগুলো আমাদেরকে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ করে বের করার চেষ্টা করতে হবে। স্বাভাবিকভাবে মাস পার ইউনিট লেন্থ মানে প্রতি একক দৈর্ঘ্যের ভর এর মাত্রা m বাই l, মানে m l টু দি পাওয়ার -1, আর টান সেটা অ্যাকচুয়ালি বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে টানের রাশিমালা বলের রাশিমালার সঙ্গে সমান। বলের রাশিমালা m l t টু দি পাওয়ার, মাত্রা আছে m l t টু দি পাওয়ার -2, এবং এখানে দৈর্ঘ্য সেটা l মানে নর্মালি লেন্থ, তার মাত্রা l, এগুলো হচ্ছে এখানে প্রযোজ্য মাত্রা, এবং কম্পাঙ্ক n মানে হচ্ছে টাইম ইনভার্স 1/t, তার মানে তার মাত্রা হচ্ছে t ইনভার্স। তাহলে এইগুলো হচ্ছে সাধারণত এখানে যে সমস্ত ভৌত রাশিগুলো ইউজ হচ্ছে সেগুলোর মাত্রা। এবার আমরা এটার সাহায্য নিয়ে আমরা এখানে n এর জায়গায় তাহলে আমরা শুধুমাত্র t ইনভার্স লিখতে পারি। বাকি এখানে কিন্তু n ছাড়া অন্য কিছু নেই, যেহেতু t আছে তার কম্পাঙ্কের মাত্রা, তাহলে বাকি m 0
L0। তাহলে এইটা হচ্ছে আমাদের n এর মাত্রা। ঠিক একই রকমভাবে এখানে m এর মাত্রা হচ্ছে m এর পাওয়ার হচ্ছে a, আর m এর মাত্রা m l টু দি পাওয়ার -1। তার মানে m l টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার a ইন্টু l টু দি পাওয়ার b means only l টু দি পাওয়ার b ইন্টু টাউ টু দি পাওয়ার c, এটা মানে হচ্ছে টাউ মিন্স ml t টু দি পাওয়ার -2, ml t টু দি পাওয়ার -2 টু হোল টু দি পাওয়ার c। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা যেটা পাবো k ইন্টু m টু দি পাওয়ার a, এখানে একটা m আছে, এখানে একটা m আছে, m টু দি পাওয়ার c আছে, তাহলে m টু দি পাওয়ার a প্লাস c। সিমিলারলি l টু দি পাওয়ার -a, এখানে l টু দি পাওয়ার b, আর এখানে একটা l আছে তার পাওয়ার c, তাহলে l টু দি পাওয়ার b প্লাস c মাইনাস a, এটা লেখা যেতে পারে সূচকের নিয়ম অনুসারে। এবং t টু দি পাওয়ার t এখানে একটাই আছে -2c। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মাত্রা। এখন আমরা সমমাত্রিক নীতি প্রয়োগ করি যদি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের m এর মাত্রার সঙ্গে রাইট হ্যান্ড সাইডে m এর মাত্রা যদি কম্পেয়ার করি তাহলে আমরা যেটা পাবো a প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক অনুরূপভাবে l এর মাত্রা কম্পেয়ার করি যদি তাহলে আমরা পাবো b প্লাস c মাইনাস a ইকুয়ালস টু 0। এবং আমরা t এর ক্ষেত্রে এখানে পাবো -2c ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c এর ভ্যালু, তাহলে c ইকুয়ালস টু হাফ প্লাস হাফ। তাহলে c এর ভ্যালু যদি প্লাস হাফ হয় তাহলে এখান থেকে a এর ভ্যালু কত হবে? a এর ভ্যালু নিঃসন্দেহে এখান এটা -c হয়ে যাবে, তাহলে -হাফ। তাহলে a আর c এর ভ্যালু জানা আছে, তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমরা এখান থেকে আমরা b এর ভ্যালুটা পেয়ে যাব। b এর ভ্যালু কত হবে? c হচ্ছে প্লাস হাফ আর a হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে +1, তার মানে হচ্ছে -1। তাহলে আমরা সুতরাং আমরা মাত্রা বিশ্লেষণের প্রয়োগ করে a এর মান, b এবং c এই তিনটি মান আমরা পেলাম। এই মানটা আমরা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো? দেখা যায়। তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে k m টু দি পাওয়ার a means -half. Similarly l to the power b means l to the power b equals to -1 into tau to the power c means only half. তাহলে অ্যাকচুয়ালি আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে k by l root over of tau by m। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম এটা কি সমান পেলাম? কম্পাঙ্ক সমান, তাহলে আমরা কি পেলাম? কম্পাঙ্ক সমান আমরা পেলাম k by l root over of tau by m, অথবা n equals to আমরা এটা লিখতে পারি 1/2 l root over of tau by m। এটাই হচ্ছে তাহলে কোন একটা টান তারের তির্যক কম্পনের কম্পাঙ্কের রাশিমালা। এই হাফ কে এর ভ্যালু অ্যাকচুয়ালি হাফ, এটা আমরা কিন্তু পরীক্ষা করে পরীক্ষালব্ধ মান, এটা আমরা পরীক্ষার মাধ্যমে সরাসরি ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে এটা কিন্তু আমরা বের করতে পারি না। যাই হোক, এইভাবে আমরা তাহলে কোনো একটা টান তারের তির্যক কম্পাঙ্ক রাশিমালাটা সেটা। এর পরবর্তী আমরা আরও একটা প্রয়োগ করতে চলেছি, সেটা হচ্ছে একটা একক পদ্ধতি থেকে আরও একটা একক পদ্ধতিতে কিভাবে আমরা তার মান বের করতে পারি। গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো বিভিন্ন একক পদ্ধতির মাধ্যমে এককের রূপান্তর। এক্ষেত্রে আমি দুটো ইউনিট সিস্টেমের কথা ভাবছি। ফার্স্ট ইউনিট সিস্টেম আর সেকেন্ড ইউনিট সিস্টেম। দুটো ইউনিট সিস্টেমে আমরা একই
ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সেই ভৌত রাশিটা যে কিছু হতে পারে, আমি ধরে নিচ্ছি সাপোজ এক্স হচ্ছে সেই ভৌত রাশি। এক্স মিনস যা খুশি হতে পারে, সেটা ফোর্স হতে পারে, মোমেন্টাম হতে পারে, ডেন্সিটি হতে পারে, এবং তার যেহেতু আরবিটারি সেই জন্য আমি এর মাত্রা আমরা ধরে নিচ্ছি সাপোজ এর মাত্রা m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b অ্যান্ড t টু দি পাওয়ার c। এটাও একটা আরবিটারি মাত্রা। a, b এবং c এর মান বিভিন্ন কিছু হতে পারে, তার সাপেক্ষে ভৌত রাশিটা নির্ধারিত হবে। যাই হোক, আমি মনে মনে এটা ভাবছি যে প্রথম ইউনিট সিস্টেমে মানে কোনো একটা পদ্ধতি, ধরো সাপোজ এটা আমি সিজিএস পদ্ধতি আমি ভাবছি, সিজিএস পদ্ধতিতে, আর এটা এসআই সিস্টেমের কথা আমি মনে মনে যদি ভাবতে পারি আমরা, তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে আমরা কোনো একটা কোয়ান্টিটির মানে একটা ভৌত রাশির মান সাপোজ n1, এবং সেই ভৌত রাশির মান এসআই সিস্টেমে n2, মানে দ্বিতীয় ইউনিট সিস্টেমে n2। এবং স্বাভাবিকভাবে এখানে আমরা প্রথম ইউনিট সিস্টেমে, ফার্স্ট ইউনিট সিস্টেমে যেহেতু কোয়ান্টিটিটা তো একটা নির্দিষ্ট, এবং তার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটে জিনিসের আলাদা আলাদা একক আমরা অনুসারে আমরা ধরে নিচ্ছি যে প্রথম ইউনিট সিস্টেমে ভরকে আমরা m1 ভাবছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেটার ক্ষেত্রে m2 ভাবছি, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা l1 ভাবছি, এটা ভাবছি আমরা l2, এবং t1 ভাবছি, এটাকে আমরা t2 ভাবছি। তাহলে এইভাবে আমরা এক্ষেত্রে তাহলে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির যেটা আমরা মাত্রা হবে সেটা আমরা পাবো m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b অ্যান্ড t1 টু দি পাওয়ার c। সাপোজ এটা সমান আমি u1 ভাবছি, এবং এক্ষেত্রেও ভৌত রাশির মাত্রা আমি u2 ভাবছি। u2 সমান নিঃসন্দেহে আমরা m2 টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b অ্যান্ড t2 টু দি পাওয়ার c। এটা হবে দ্বিতীয় সিস্টেমে এর মাত্রা, ভৌত রাশির মাত্রা। যেহেতু আমরা দুটো সিস্টেমে একই ভৌত রাশিকে মাপছি, সেহেতু আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, যে x obviously equals to n1 u1 equals to n2 u2, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা থেকেই এটা তখনই লেখা সম্ভব যেহেতু একটাই কোয়ান্টিটি মাপছি, একটাই ভৌত রাশিকে নিয়ে আমরা আলোচনা করছি। সাপোজ সেটা শুধু দুটো সিস্টেমে হতে পারে, কিন্তু জিনিসটা সেম। সেই জন্য আমরা ওখান থেকে n1 u1 সমান n2 u2 এভাবে ভাবছি। তাহলে এখানে আমাদের যেহেতু n2টা বের করবো, n2 ইকুয়ালস টু তাহলে স্বাভাবিকভাবে n1 ইন্টু u1 বাই u2, এটা আমাদের হবে। তার মানে আমরা স্বাভাবিকভাবে যদি একটু এক্সপ্লেন করি, তাহলে n1 ইন্টু u1 বাই u2 মিনস, তাহলে u1 মিনস এটা, u2 মিনস এটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b, t1 টু দি পাওয়ার c বাই m2 টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b, t2 টু দি পাওয়ার c। তাহলে এক্ষেত্রে এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা n1 ইন্টু m1 বাই m2 টু দি পাওয়ার a ইন্টু l1 বাই l2 টু দি পাওয়ার b ইন্টু t1 বাই t2 টু দি পাওয়ার c। তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা একটা ইউনিট সিস্টেম থেকে আর একটা ইউনিট সিস্টেমের মানটা কত হবে সেটার মধ্যে আমরা সম্পর্কটাকে প্রতিষ্ঠা করতে পারলাম। যাই হোক, এই পদ্ধতিটাকে বা এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা একটা উদাহরণ করে দেখলে বুঝতে পারবো। সাপোজ আমাদেরকে একটা কোশ্চেন আমি লিখছি, যে আমাদের জানা আছে যে সিজিএস পদ্ধতিতে ইন সিজিএস ডেন্সিটি অফ Hg, পার অফ দি ডেন্সিটি হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এসআই কত হবে, এসআই সিস্টেমে ডেন্সিটি অফ Hg সেটা কত হবে আমাদেরকে বের করতে হবে। এটা কিন্তু গ্রাম হবে না, কেজি পার মিটার কিউব হবে।
তো স্বাভাবিকভাবে কোয়ান্টিটি, এখানে যেখানে আমরা ভৌত রাশিটার কথা বলছি, এখানে নিঃসন্দেহে ভৌত রাশি কোনটা? ডেন্সিটি। তার মানে এখানে এক্স এর জায়গায় আমরা এক্স সমান অ্যাকচুয়ালি রো। আচ্ছা, আমরা জানি যে রো মিন্স মাস পার ভলিউম। মাস পার ভলিউম মিন্স এল কিউ। দ্যাট মিন্স ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে আমরা এই ভ্যালুটা আমরা জানি সিজিএস পদ্ধতিতে 13.6 আমাদের। তার মানে দিস অ্যাকর্ডিং টু দিস, আগে যেটা আমরা শিখলাম এই ফর্মুলা অনুসারে, তাহলে n1 ইজ গিভেন, তাহলে n1 ইকুয়ালস টু 13.6। সিমিলারলি তাহলে আমরা এখানে যেটা আমরা বুঝতে পারছি, এখানে m1 বলতে আমরা এখানে এখানে সিজিএস পদ্ধতিতে যেহেতু আমরা ধরেছি, তাহলে এখানে আমরা m1 মিন্স এখানে m1 ইকুয়ালস টু 1 গ্রাম। L1 means 1 centimeter, or T1 is same second. Similarly, M2 equals to 1 kg, L2 equals to 1 meter, and T2 is second, 1 second, same. তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমরা এখানে পুট করি, তাহলে আমরা যেটা পাবো N2 পাবো অ্যাকচুয়ালি। Therefore N2 equals to N1 means 13.6 into M1 by M2. M1 means 1 gram, 1 gram by 1 kg to the power A. A means M is the value, তাহলে A means this is A, তাহলে A means কত? A means 1, equals to 1 into L1 by L2 to the power B. B means L to the power B means minus 3, and T1 by T2 to the power 0. There is no T1, so T1, that means C equals to 0. After calculating this or simplify this, we get N2 equals to 13.6 into 1 gram by 1000 gram into L1 means 1 meter, 1 centimeter by 100 centimeter whole to the power minus 3 equals to 13.6 into, আমরা অ্যাকচুয়ালি পাবো কত হিসাব করি, 1 by 1000 ইন্টু, এটা যদি হিসাবে মাইনাস 3 আছে, দ্যাট মিন্স 1 2 3 4, তাহলে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কত 13.6 ইন্টু 10 to the power 3 kg ইন্টু meter to the power minus 3. তাহলে দিস ইজ দ্য N2, ভ্যালু অফ N2। তাহলে এইভাবে আমরা মাত্রা বিশ্লেষণকে কাজে লাগিয়ে একটা একক পদ্ধতিতে, প্রথমে ছিল এটা সিজিএস পদ্ধতিতে, তার ভ্যালু ছিল 13.6 গ্রাম পার সেমি কিউব, সেটাকে আমরা এসআই পদ্ধতিতে যে বের করতে পারলাম। তাহলে এইভাবে আমরা মাত্রা বিশ্লেষণকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককের রূপান্তর ঘটাতে পারি। কিন্তু এর কিছু তাহলে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ আমরা সবাই মোটামুটি বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি। তাই এই আলোচনা থেকে আমরা যেগুলো তথ্য আমাদের বেরিয়ে এসছে, যে সব কিছু কিন্তু মাত্রা বিশ্লেষণ দিয়ে বের করা সম্ভব নয়। এর কিছু লিমিটেশন আমাদের চোখে পড়েছে যখন আমরা ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে কোনো একটা সমীকরণ বা কোনো ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক যখন আমরা বের করার চেষ্টা করেছিলাম, তখন দেখা গিয়েছিল যে সেক্ষেত্রে আমরা ধ্রুবক যে অংশটা থাকে সমীকরণের মধ্যে, সেটাকে আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণের দ্বারা সরাসরি নির্ণয় করতে পারি না। এছাড়া কোনো সেই ভৌত রাশিতে যেটা আমরা বের করছি, সেই ভৌত রাশিটা আদৌ ভেক্টর রাশি না স্কেলার রাশি, সেটাও কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ দিয়ে নির্ধারণ করতে পারি না। কোনো সমীকরণে যদি ট্যানজেন্ট
অথবা লগারিদমিক কোনো ফাংশন যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাত্রা বিশ্লেষণ করে আমরা সঠিকভাবে কোনো সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবো না বা রাশিমালা প্রতিষ্ঠা করতে পারবো না। এছাড়াও এরকম হতে পারে যে কোনো ক্ষেত্রে দেখা গেল কোনো সমীকরণের কোনো একটা ইকুয়েশনের বোথ সাইডের ডাইমেনশন সেম, তা সত্ত্বেও সেই সমীকরণটা অনেক সময় ভুলও হতে পারে। কারণ কি, সেখানে এক বা একাধিক যদি সমমাত্রিক রাশি থাকে, অনেক সময় দেখা যায় যে কোনো একটা সমীকরণে একই রকম মাত্রা বিশিষ্ট একাধিক ভৌত রাশি থাকতে পারে, তখন সেক্ষেত্রে কিন্তু মাত্রা বিশ্লেষণ দ্বারা সমীকরণের প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তাহলে এগুলো হচ্ছে লিমিটেশন মাত্রা বিশ্লেষণ। তাছাড়া লিমিটেশন থাকা সত্ত্বেও এর ব্যবহারিক প্রয়োগগুলো আমরা নিঃসন্দেহে আলোচনা করেছি। এগুলো আমাদের যথেষ্ট ভালোভাবে প্র্যাকটিস করার দরকার আছে এবং পরবর্তীকালে এগুলো পরীক্ষার পড়ার উপযুক্ত কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের বোর্ডে কিছু লিখে রাখছি, এগুলো বাড়িতে তোমরা বসে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।